দেখো আমাদের আগামীতে তোমরা অনেকের মধ্যে একটা শোনা যাচ্ছে যে স্যার স্কুল কখন শুরু হবে, তাই না? নির্দেশিকা পুজোর পর 20 তারিখে আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে একটা মিটিং আছে। সেই মিটিং এ 20 তারিখে তোমরা জানো তারপরে আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো পুজোর মাস এমনিতেই ছুটি থাকে, তবে একটা সিদ্ধান্ত কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি। আমরা স্কুলের নির্দেশিকা আসলে হয়তো তোমাদের আরো বেশি করে জানাতে পারবো যে দেখো এই তারিখ থেকে আমাদের বলা হয়েছে ক্লাস শুরু হয়ে যাবে। ততদিন পর্যন্ত অন্তত পক্ষে এই মাসটি ধরে নাও অক্টোবর মাস আমাদের একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে কোনো অসুবিধা নেই। আমরা সিলেবাসটাকে যত তাড়াতাড়ি সম্ভব, তোমাদের ফাইনাল পরীক্ষার সূচি আগামী দিন থেকে কি হবে সেটা নিয়ে পরে আলোচনা হবে। কিন্তু আমাদের যে 11-এর যে সিলেবাস, অন্তত পক্ষে বাংলা সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা ধরে ধরে এগিয়ে যাব। এর আগের দিন আমরা একটি কবিতা আলোচনা করেছিলাম জয় গোস্বামীর, তার নাম হচ্ছে নুন। কবিতাটি পুরোটা আলোচনা হয়েছিল। আজকে আমরা এখান থেকে সেই দিন কি কোনো এসিকিউ টাইপের প্রশ্ন উত্তর পর্ব হয়েছিল? হয়নি, তাই তো? এসিকিউ টাইপের কোনো প্রশ্ন উত্তর পর্ব হয়নি। আমরা আজকে এসিকিউ টাইপের কিছু প্রশ্ন প্রথমে আলোচনা করব এবং পরে এখান থেকে আবার বড় প্রশ্ন কিভাবে হয় আর আমরা উত্তরটা কিভাবে লিখব বা সাজিয়ে দিতে পারবো সেটা আলোচনা করব। চলো, প্রত্যেকেই বইটিকে বন্ধ করে দাও এবং একটা খাতা বের করে একটা খাতা করে নেবে সবাই। নোটপত্র কিনো বা না কিনো কোনো যায় আসে না, নোট কেনার কোনো দরকার নেই বাংলা, শুধু বইটি থাকলেই হলো। আমার ক্লাসে দেখবে নোট কিনলে ওই রাখাই হবে, বইটিকে রাখবে এবং বইটিকে আমরা বেশি গুরুত্ব দেব। আচ্ছা, প্রথমে আমরা উপরে লিখে নেব, একটা ভালো খাতা করবে তোমরা। এই কারো দেখছি মমতা ব্যানার্জির খাতা, কারো 2 টাকা 3 টাকা, একটা ভালো খাতা করে নিয়ে একটা খাতা করলে 11 কিন্তু পার হয়ে যাবে। হ্যাঁ, খুব বেশি এমন লাগবে না। আমরা প্রথমেই এই কবিতার উপর তোমাদের বলে রাখি, একটা কবিতা বা গল্প, একটা নাটকের উপর ক ধরনের প্রশ্ন হয়? 3 ধরনের। একটিকে বলা হয় এমসিকিউ, একটিকে বলা হয় এমসিকিউ। ধরো বলা হলো, ছেলেরা একটু গুনগুন আওয়াজটা কম করবে, ক্লাস হবে ক্লাসের মতো। এই বলবে সেকেন্ড বেঞ্চে কিছু বলছো, তাহলে একটু তাড়াতাড়ি বের করো। দেখো এমসিকিউ তোমরা জানো, মাধ্যমিকে তোমরা এমসিকিউ করেছো, তাই না? যদি বলা হয় যে নুন কবিতায় যে ফুলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে জবা ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, এই টাইপের প্রশ্ন হবে। পারবে না তোমরা এই টাইপের প্রশ্ন? এমসিকিউটা যারা ওই বইটিকে ভালো করে পড়বে তারা এমসিকিউটা পেরে যাবে। আমি আলোচনা করছি এসএকিউ। এই এসএকিউ বলা হচ্ছে যে অন্তত পক্ষে বাক্যের দিক থেকে 2টো বাক্য এবং শব্দের দিক থেকে 20টি শব্দ, এই 20টি শব্দের মধ্যে এই উত্তরটা দিতে হয় এসএকিউ। আমি বলবো যে একটা লাইন যদি হয় তাহলে 2টো লাইনের মধ্যে উত্তরটি দেবে। তোমরা বলবে স্যার আপনি শব্দের তুলনায় লাইনটিকে বেশি কেন বললেন? কারণ পরীক্ষাতে যখন উচ্চ মাধ্যমিক তোমরা দিতে যাবে তখন এরকম সাদা খাতা থাকবে না, প্রশ্নে উত্তর দিতে হবে এবং প্রশ্নের 2টো লাইনের মতো করে জায়গা ছাড়া থাকবে। আমি আগামী দিন বা পরের দিন একটা সময় করে আমি দেখাবো, দেখো কিভাবে প্রশ্ন করা থাকবে আর প্রশ্নে উত্তরের মতো 2টো লাইন ছাড়া থাকবে। তাহলে আমাদের উচিত 2টো লাইনের মধ্যে উত্তরটিকে সম্পূর্ণ করা। বুঝতে পেরেছো? যে 3টে লাইন বা 4টা লাইন লিখবে এরকম সুযোগ নেই, জায়গায় নেই, কারণ প্রশ্নে উত্তর দিতে হয় উচ্চ মাধ্যমিকে। সেই জন্য আমরা এসিকিউ প্রথমে আলোচনা করব নুন কবিতার উপর। লিখেছো নুন জয় গোস্বামী, নিচে পাশে লিখে দাও বা নিচে লিখে দাও এসএকিউ। এসএকিউ করেছো? হ্যাঁ, প্রথম প্রশ্ন 1 দিয়ে লেখো। তোমরা কিন্তু 2টো লাইনের বেশি লিখবে না, এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। প্রথম প্রশ্ন লেখো, সব দিন হয় না বাজার। যদি এই টাইপের প্রশ্ন করে এসএকিউ, সব দিন হয় না বাজার, কি এটা লাইন কোথা থেকে নেওয়া হয়েছে? নুন কবিতার অংশ, একটা লাইন আছে সব দিন হয় না বাজার, হাইফেন দাও। প্রশ্ন করো সব দিন বাজার না হওয়ার কারণ কি? প্রশ্ন করো সব দিন বাজার না হওয়ার কারণ কি?
হলো? তাহলে দুটো লাইন ছেড়ে দাও, নিজের হাতের লেখার মতো দুটো লাইন যাতে লিখতে পারো ওখানে। একেবারে প্রস্তুতি নিয়ে নাও, এখন থেকে 2 দিয়ে লেখো, আমাদের দিন চলে যায়। আমাদের দিন চলে যায়। আমাদের দিন চলে যায়। করেছ? এখানে উল্লেখ করব আমরা হাইফেন দিয়ে কিভাবে দিন চলে যায়। কিভাবে দিন চলে যায়। পরের প্রশ্ন লিখবে, আমরা তো অল্পে খুশি। আমরা তো অল্পে খুশি। আমরা তো অল্পে খুশি। হাইফেন দিয়ে প্রশ্ন করব, আমরা কারা। আমরা কারা। পরের প্রশ্ন, আমরা কারা। বলবো পরেরটি? লেখো, টান দি গঞ্জিকাতে। টান দি দয় হস্যই দিয়ে হস্যই। টান দি গঞ্জিকাতে। প্রশ্ন করো, গঞ্জিকা কি? ওখানে প্রশ্ন করো, টান দেওয়ার কারণ কি? দুটো প্রশ্ন পাঠ করে। গঞ্জিকা কি? গঞ্জিকা কি জিজ্ঞাসা চিহ্ন দেবে, পাশে লেখো টান দেওয়ার কারণ কি। হয়েছে? পরের প্রশ্ন, খেতে বসে রাগ চড়ে যায়। খেতে বসে রাগ চড়ে যায়। খেতে বসে রাগ চড়ে যায়। প্রশ্ন করো, হাইফেন দিয়ে রাগ চড়ার কারণ কি? হাইফেন দিয়ে প্রশ্ন করো, রাগ চড়ার কারণ কি? পরের প্রশ্ন, রাগ চড়ার পরিণতি কি হয়? রাগ চড়ার পরিণতি কি হয়? রাগ চড়ার পরিণতি কি হয়? হয়েছে? একটি কোশ্চেন হয়ে গেল। তারপরে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কত হবে এটা দিয়ে? 7। শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। হয়ে গেছে? হাইফেন দিয়ে প্রশ্ন করব, কথাটির অর্থ লেখো। কথাটির অর্থ লেখো। 8 দিয়ে শেষ প্রশ্ন আমাদের এসিকিউ। আর প্রশ্নই নেই, যদি এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে যাও তাহলে আটকাতে পারবে না। একটি প্রশ্ন আর করব, নুন কবিতার উৎস লেখো। নুন কবিতার উৎস লেখো। উৎস বোঝো তো, মানে কোথা থেকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তোমরা মাধ্যমিকে দেখেছো। নুন কবিতার উৎস লেখো। এই 8খানা প্রশ্ন করা হলো, তোমরা কি পারবে উত্তর করতে? পারবে? চলো শুরু করো তো একটা। আচ্ছা, আমরা একটু আলোচনা করে যাই। প্রথম দিন, বাকি দিনগুলোতে তোমাদের দেব। আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, পেছনে যাকে বলবো সে। হ্যাঁ, তুমি। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি করা হয়েছে একটু জোরে বলবে, সবাই চুপচাপ শুনবো আমরা।
ওর শুধু প্রশ্নটি ওর নয়, কারণ পরীক্ষা আমাদের সবাইকে দিতে হবে, সেই জন্য মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ বলো তো, বলো কি লিখবে? কেউ কথা বলবে না, প্রত্যেককে সুযোগ দেব। ওর কথাটা মনে রাখলে সবাই, ও প্রথমে কি বললো একটু মনে রাখবে, যে জয় গোস্বামীর লেখা নুন কবিতায় সব দিন বাজার না হওয়ার কারণ, এরকম বললো তো নাকি? দেখো আমি একটু বলবো যে এতদিন উচ্চ মাধ্যমিকের খাতা দেখার একটা অভিজ্ঞতা থেকে বলি, যদি এইভাবে উত্তর লিখতে চাও, মাধ্যমিকে কি করেছো আমি দেখবো না, কারণ মাধ্যমিকে দুই একজন বাদে একজন আছে আমার ছাত্র, যেখানে রেডিয়েন্টে ও ক্লাস করতো, বাকি বেশিরভাগ মাধ্যমিকে কি করেছো, যাই হোক মাধ্যমিক হয়ে গেছে, আর ভেবে পেছনে ভেবে লাভ নেই। উচ্চ মাধ্যমিকে ভাবতে গেলে একটু অন্যভাবে ভাবতে হবে। এই লাইনটি যা বলা হলো, এই লাইনটি কিন্তু লিখবো না, কিছু মনে করবে না, এই লাইনটি লিখবো না। লিখলে কি হবে, তুমি যদি পরের লাইনে যদি উত্তরটি কমপ্লিট না হয়, তাহলে তৃতীয় লাইন লেখার সুযোগ থাকবে না। তাহলে আমি প্রথমে একটা লাইন খেয়ে নিলাম, আমি লিখলাম কি, নুন কবিতায়, জয় গোস্বামীর লেখা নুন কবিতায় সব দিন বাজার না হওয়ার কারণ। আচ্ছা একটা লাইন হয়ে গেল না, দেখো তো লিখে হবে কিনা। তাহলে পরের লাইনে যদি আমার উত্তরটি কমপ্লিট না হয়, তাহলে কি আমার তৃতীয় লাইন লেখার সুযোগ নেই, তাহলে আমি ধাক্কা খেয়ে গেলাম। সেই জন্য কখনো এসে কিউ লিখতে গিয়ে কার লেখা কোন কবিতা গল্প লিখবে না, আজ থেকে ধরে শুনে নাও, লিখবে না, আমি বলছি লিখবে না, ঠিক আছে? কি লিখবো তাহলে প্রশ্ন হতে পারে, কিছু মনে করবে না, তোমাকে দাঁড় করালাম বলে অনেকে এরকমই লিখতো, ঠিক আছে? তবে আমরা সঠিক পথটি দেখে নেব। এরকম আমরা বেশিরভাগ দেখতে পাই উচ্চ মাধ্যমিক খাতা দেখতে গিয়ে, যে কার লেখা কোথা থেকে লিখতে গিয়ে শেষের দুটো লাইনে উত্তর লিখতে পারলো না, কারণ জায়গায় নেই। তাহলে আমাদের ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত যে কোন দুটো লাইন লিখবো বা কোন একটা লাইন লিখবো। একটা লাইনও হতে পারে, কিন্তু সঠিক উত্তর দিলে পারে 1 নম্বর পাবে, হাফ নম্বর দেওয়ার ওইভাবে জায়গা নেই, সঠিক উত্তর দিলে 1 পেয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, লাইনটি পড়ে না একবার, সব দিন বাজার না হওয়ার কারণ কি আমরা লিখব, সাধারণ গরিব শ্রেণীর মানুষদের সব সময় অর্থ সামর্থ্য থাকে না বলে বাজার হয় না। দেখো তো দুটো লাইনে হয়ে গেল না? চলো এইটুকুই লিখবে, ঠিক আছে, আর বেশি লিখবে না। লেখো সাধারণ গরিব শ্রেণীর মানুষদের, এই ভাষা কি কঠিন হচ্ছে? সাধারণ, একেবারে এইরকম ভাষা ব্যবহার করবে, বাংলায় কোথাও লেখা নেই কঠিন ভাষায় উত্তর দিলে বেশি নম্বর পাওয়া যায়, কোথাও লেখা নেই। হ্যাঁ, সাধারণ গরিব শ্রেণীর মানুষদের সব সময়, সাধারণ গরিব শ্রেণীর মানুষদের সব সময় অর্থ সামর্থ্য থাকে না বলে বাজার করা হয় না। দেখো তো দুটো লাইনের বেশি গেল? হ্যাঁ, বেশি যাবে না, আমাদের ঠিক যেটুকু দরকার সেইটুকুর মধ্যে লিখবে। সাধারণ গরিব শ্রেণীর মানুষদের সব সময় অর্থ সামর্থ্য থাকে না বলে বাজার করা হয় না। দাঁড়িয়ে আর কিছু লিখতে যাবে না, জয় গোস্বামী বা নুন বা বাজার করা হয় না কারণ হলো, আবার এরকম করে লিখি না আমরা, লিখতে যাবে না। লিখতে গেলে বিপদ কিন্তু, মনে রাখবে। আমরা প্রস্তুতি নেব এখন থেকে যে কিভাবে উত্তরটা লিখে আসবে, একদম শর্টকাটে। এইরকম এটা লিখলে তুমি 1 পাবে, আর বাকি লিখতে গেলে তোমার ক্ষতি আছে। তুমি শেষে বলবে যে স্যার আমি সময় পেলাম না, বেশি লিখতে গেলে সময় পার হবে না, উল্টো পাল্টা সময় পার হবে। হ্যাঁ, এটা তো ফুল মার্কই হলো, এটা কি হাফ মার্কের হলো? তুমি নম্বর বলে দেবে, কেটে দেখাবে, এটা যে হাফ নম্বর দিয়ে দেখাবে, তাকে বলবে যে উত্তরটা তৈরি করে পাঠান, এইটুকু লিখবে, ঠিক আছে? পরের প্রশ্ন, হ্যাঁ কিভাবে দিন চলে যায় তোমরা জানো অনেকে, একজন কার নেব বলো, কিভাবে দিন চলে যায়? হ্যাঁ ঠিক, ও দারুণ বলেছে, সাধারণ ভাত খাপড়ে এবং হেসে খেলে কষ্ট করে সাধারণ মানুষদের দিন। বেশ, চলো, তোমরা ভাবছো আরো কঠিন উত্তর হয় নাকি, লেখো এগুলো। নোট পড়া দেখবে 2 দিন পর তোমরা নোটে হাতই দেবে না, যে স্যার নোটই পড়বো না আমরা।
নোট পড়বে না, বললাম যে নোট পড়বে না। চলো লেখো, সাধারণ মানের খাবার খেয়ে সাধারণ মানের খাবার খেয়ে পোশাক পরে এবং হেসে খেলে হ্যাঁ ও ক্লাস করবে তাই না, গরিবদের দিন চলে যায়। দিন চলে যাওয়া মানে কি, সময়টা কেটে যায়, দিন চলে যায়। হয়ে গেছে? চলো পরেরটা। আমরা কারা? হ্যাঁ এই চলো বলে ফেলো, বলো। হ্যাঁ তোমাকে টার্গেট করছে, ওরাও ভাবছে যে হ্যাঁ আমরা কারা। গরিব মানুষ। খালি এটা কি পাশে প্লেন রাখা আছে, এরোপ্লেন যে উড়ে চলে যাবে। তোমাকে বললাম যে একটা বাক্য অন্তত পক্ষে গঠন করো। এই এরকম উত্তর দেবে না, আমরা কারা, গরিব লিখে পালিয়ে গেলে মনে হচ্ছে এরকম, এমন ভাবে উত্তর দিচ্ছ এত তারা। হ্যাঁ আমরা কারা কি লিখবো, সাধারণ গরিব শ্রেণীর অসহায় মানুষদের বোঝানো হয়েছে। লেখো, আমরা বলতে বাক্য গঠন করবে, গরিব বলে একবারে পালিয়ে যাবে না, নাহলে হাফ নম্বর দিয়ে দেবো হয়তো, দেখবে বাক্য গঠন করবে, একটা বাক্য গঠন করবে। আমরা বলতে সাধারণ গরিব শ্রেণীর অসহায় মানুষদের বোঝানো হয়েছে। পরে একজন হ্যাঁ বলো, দাঁড়িয়ে উত্তরটা বলতে হবে। টান দিয়ে গঞ্জিকাতে, হ্যাঁ গঞ্জিকা কি, টান দেওয়ার কারণ কি, বলো। উত্তর কি লিখবে? গঞ্জিকা কথার অর্থ কি, গঞ্জিকা কি বলেছে আগে? গঞ্জিকা বলতে এখানে গাঁজার কথা বলা। হ্যাঁ গঞ্জিকার অর্থ গাঁজার নেশা করা, গাঁজার নেশা করা। তারপরে সাধারণ মানুষদের অর্থের অভাব থাকার ফলে অশান্তি মনে, হ্যাঁ সাধারণ মানুষেরা মনের জ্বালা দূর করতে গাঁজার নেশা বা গঞ্জিকায় টান দেয়। চলো লেখো, গঞ্জিকা কথার অর্থ কি লেখো। গঞ্জিকা মানে গাঁজা, শুধু লিখবে দাঁড়ি, গঞ্জিকা মানে গাঁজা, দাঁড়ি দিয়ে লিখছো। সাধারণ গরিব শ্রেণীর মানুষেরা মনের জ্বালা দূর করতে গাঁজার নেশা করে থাকে, বা কেউ লিখতে পারো গঞ্জিকায় টান দেয়, যা লিখবে সেটাই ঠিক। সাধারণ গরিব শ্রেণীর মানুষেরা মনের জ্বালা দূর করতে গাঁজার নেশা করে থাকে, বা লিখতে পারো গঞ্জিকায় টান দেয়। গঞ্জিকা লিখলে গঞ্জিকায় টান দেয়, আর গাঁজা লিখলে গাঁজার নেশা করে থাকে। হলো, যা লিখবে সেটাই নম্বর পাবে। পরে বলো, একজন বলো পরের প্রশ্নটি। খেতে বসে রাগ চলে যায়, রাগ চলার কারণ কি? বলো। যখন সাধারণ গরিব মানুষরা যখন খেতে বসে তখন তাদের ভাতে লবণ থাকে না, সেজন্য হ্যাঁ নুন না থাকায়। হ্যাঁ তাই না? হ্যাঁ তাহলে কি আমরা সহজে উত্তরটা বলে দিল যে দুপুর রাতে বাড়ি ফিরে, লিখে দাও এভাবে, দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুন না থাকায় রাগ চড়ে যায়। দুপুর রাতে বাড়ি ফিরে, দুপুর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুন না থাকায় রাগ চড়ে যায়।
এই নুন কবিতার উপর একটা বিখ্যাত গান আছে, এই কবিতাকে নিয়ে গান তৈরি হয়েছে, তোমাদের শুনিয়েছে? না স্যার। শেষে শোনাবো, আমার কণ্ঠে নয়, সাউন্ড নিয়ে এসেছি, সাউন্ডে শোনাবো এই কবিতাকে গান কিভাবে গেয়েছে, শেষের দিকে শুনিয়ে যাব, রাগ চড়ে যায়। ঠিক আছে, আর কটা আছে? চলো পরে পরে এই এই বলো তাড়াতাড়ি। হ্যাঁ, এইটুকুই লিখবো। সাধারণ মানুষ একটু বাক্যটাকে গঠন করো। সারা পাড়া, আগে বাড়িতে কিছু হলো না, সারা পাড়া চলে গেল। আগে আগে কি হলো বাড়িতে? বাপ বেটা ভাই ভাইয়ের মধ্যে অশান্তি হয় এবং তা সারা পাড়ায় ছড়িয়ে পড়ে। চলো লেখো, একটু ভাবো, ওখানে তো লেখাই আছে তাই না? বাপ বেটা অশান্তি, আগে পরিবারে অশান্তি হবে, তারপরে সারা পাড়ায়। বাপ বেটা কমা দিয়ে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি হয় এবং তা সারা পাড়ায় ছড়িয়ে পড়ে। বাপ বেটা কমা দিয়ে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি হয় এবং তা সারা পাড়ায় কি হয়? ছড়িয়ে পড়ে। পেছনে বলো, শেষ লাইন, শেষের দিকে পরের প্রশ্নটি। কি নাম তোমার? শুভদীপ, শুভ্রদীপ। শুভ্র মানে জানো? শুভ্র মানে সাদা। হ্যাঁ, সাদা কিসের প্রতীক? ঠিক, হ্যাঁ। সাদা গেঞ্জিতে আছে, তাতে সুপ্রিম লেখা আছে। হ্যাঁ, অন্তত পক্ষে নামের সঙ্গে তো পোশাকের মিল আছে। চলো সুপ্রদীপ, বলো তো পরের প্রশ্নটি। হ্যাঁ, পারবে না? কি বললো আবার? মনোযোগ। আরে পুজো আসেনি, একটু দেরি আছে। হ্যাঁ, এখন নিজেকে হারিয়ে ফেলেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটি বলো। এমন ভাবে প্রশ্ন করলে মানে আমাদের ছুড়ে দিল যে প্রশ্নটি পড়তে হয়, পড়লো। এই বলো সুপ্রদীপ, বলো। শুকনো ভাত, এই পরে আগের দিন ক্লাস করেছিল আমার? হ্যাঁ, করেছো না? না বলো, তাহলে বলতে পারবে। এই বুঝিয়ে দেওয়া হয়েছিল না শুকনো ভাতে লবণের ব্যবস্থা মানে কি? চলো, পারবে? পারবে না? বেশ, সময় তো নষ্ট করবে না। এই চলো, এই বলো। হ্যাঁ বলো, শুকনো ভাতে লবণের ব্যবস্থা। শুনে নি উত্তরটা। অর্থ সাধারণ মানুষের জন্য কিছু ব্যবস্থা করা হবে। কিছু আবার তুমি আবার প্রশ্ন করে দিলে, মানে লেখক যাতে লিখে দেয়। হ্যাঁ, যে খাতা দেখবে বুঝে নেবে। চলো, এইভাবে কেন প্রশ্ন করছো? হ্যাঁ, উত্তর লিখছো, একটু গুছিয়ে লেখো। এই পেছনে শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। গরম গরম ভাত 1 বাটি করে দিয়ে আসতে হবে গরিবদের পরিবারে, আর 1 প্যাকেট করে লবণ দিয়ে আসতে হবে। এটাই তো নাকি? না, তাহলে কোনটা? সমস্ত জনগণকে বোঝাতে হবে যে গরিব মানুষ রয়েছে, তাদেরকে মানে তাদের কাজ দিয়ে দেওয়া হোক, তারা যেন তাদের পরিবারের। অত লাইন লেখার জায়গাই তো নেই, একটু কম করে বলো। চলো পেছনে পেছনে বসে যাও। এই খেয়াল রাখবে, আর একটা কথা বলে দিই, আমাকে শিক্ষক হিসেবে ভাবো, বন্ধু হিসেবে ভাবো, দাদা হিসেবে ভাবো, সব ভাবতে পারো। গল্পও হবে আমাদের, আড্ডাও হবে, বাস্তব জীবন দিয়ে সব বোঝানো হবে। কিন্তু মনে রাখবে, তোমরা মাধ্যমিক দিয়েছো এই বছর না? হ্যাঁ, আর আমি 2000 সালে মাধ্যমিক দিয়েছি, আজ থেকে 20 বছর আগে। অতএব মনে রাখবে, তোমাদের থেকে একটু অভিজ্ঞতাটা আমার বেশি আছে। আর আমার ক্লাসের আর একটা নিয়ম বলে দিই, পড়া না পারলে কিচ্ছু করতে হবে না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাবা মায়ের টাকা নষ্ট করবে এটা দেখবো না, আমার কিছু যায় আসে না। বহু টাকা স্কুলে বেতন পাই। খেয়াল রাখতে হবে, একবারে হাসি খুশি ক্লাসে সব করবে, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে। আর না হলে সরাসরি ওখান থেকে মোবাইল নম্বর নিয়ে
বাবাকে বা মাকে ফোন করে বলবো আপনার ছেলে ক্লাসে মনোযোগ দেয় না, অতএব লাভ নেই। যে কেউ হও না কেন, আমি ক্লাস থেকে বের করবো, এটা আমার রীতি আছে, দেখে নেবে আগামীতে। বলো, উচ্চ শ্রেণীর মানুষদের, সাধারণ মানুষদের, চাপে ফেলছি না তোমাদের, দেখবে আমি বের করি 2-4 জন। তুমি 12 কে জিজ্ঞেস করবে। উচ্চ শ্রেণীর মানুষেরা যাতে সাধারণ মানুষকে কোনো কাজের ব্যবস্থা করে, তাহলে হ্যাঁ, বলার চেষ্টা করেছিল। আর কেউ গুছিয়ে বলতে পারবে? ও চেষ্টা করেছিল কিন্তু কেন? এর আগের দিন ক্লাস করলে তাহলে কোথায় মন ছিল? এর আগের দিন বুঝিয়ে দেওয়া হলো না? কে পারবে বলো? আমার ক্লাসে কেউ নেই একজন যে পারবে এরকম বলতে। একজন বলবে। আর হ্যাঁ হ্যাঁ, আবার দিন চলে, মানে উজ্জ্বল রেখে দিন চলে। হ্যাঁ, সাধারণ মানুষ, উচ্চ পদস্থ মানুষদের কাছ থেকে এটাই আবেদন করে সেই জন্য আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা। এই লাইন চলে যাচ্ছে, 2 লাইন শেষ হয়ে গেল। চলো দাঁড়াও, জিজ্ঞেস করছি, এই যে বলবে। হ্যাঁ বলো। উচ্চপদস্থ যে সমস্ত উচ্চ শ্রেণীর মানুষ রয়েছে তারা যেন গরিব শ্রেণীর মানুষদের নুনের ব্যবস্থা করে দেয়। এই তো আবার নুনের ব্যবস্থা। নুন দিয়ে বাঁচবে নাকি? চলো পেছনে বলতে চাইছিলে। হ্যাঁ, বলার তো অবশ্য একটা থাকছে, অন্তত পক্ষে চেষ্টা। একদম দারুণ বলেছো। সাধারণ গরিব শ্রেণীর মানুষেরা যাতে ভালোভাবে কাজ পেয়ে খেয়ে পরে তাই না বাঁচতে পারে, সেই ব্যবস্থা করা হোক। চলো লেখো। সাধারণ মানুষেরা যাতে ভালোভাবে কাজ পেয়ে, কাজ না পেলে ভালোভাবে বাঁচবে কি করে? ভালোভাবে কাজ পেয়ে খেয়ে পরে বানান কি দিলে? ডয় শূন্য র হয় না বয় শূন্য র? বয় শূন্য র। খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা করা হোক, সেই ব্যবস্থা করা হোক। আমরা এটা জানি, এটা কার কাছে দাবি রেখেছেন কবি? বাকিটা লেখার দরকার নেই। হয়ে গেল। আরেকটি বলো। নুন কবিতার উৎস তোমরা পারবে। হুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নুন কবিতাটি নেওয়া হয়েছে। বাক্যটা গঠন করবে এইভাবে, পূর্ণ বাক্যে। আবার বলি, হাতে সময় নেই, পরীক্ষা খাতা নেওয়ার জন্য টানাটানি করছে, হাতে সময় নেই, তখন শুধু লিখে দেবে ভুতুম ভগবান। ঠিক আছে, তখন করবে এরকম নিয়ম। আর বাকি সময় ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নুন কবিতাটি নেওয়া হয়েছে। না, একসঙ্গেই দেবে, একবারে একসঙ্গেই দেবে। আর তোমাদের একটু ভয় দেখিয়ে দেবে, এই তাড়াতাড়ি এমসিকিউটা করে নাও, ওটা কিন্তু একসঙ্গে নেবে। কারণ মেন খাতার সঙ্গে এমসিকিউ সেটা বাদতে হয়, তাহলে আগে কি করে নেয় বুঝতে পেরেছো? শিখিয়ে দেবো, আগে দাঁড়াও না, পরীক্ষার আগে সব বলে দেবো নিয়ম কানুন কি কি করা হবে। ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নুন কবিতাটি নেওয়া হয়েছে। হয়ে গেল আমাদের এসিকিউ পার্ট হয়ে গেল। এমসিকিউটা তোমাদের জিজ্ঞেস করলেই পারবে। হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি, আর একটা ধাপ আছে আমাদের, তার নাম হচ্ছে বড় প্রশ্ন। একটা কবিতা থেকে ধরো 3 ধরনের প্রশ্ন হয়। এমসিকিউ হবে 4টের মধ্যে কোনটা ঠিক, ওটা তোমরা প্রত্যেকে পারবে। এসিকিউটা আমরা এভাবে গুছিয়ে লিখবো 2টো লাইনের মধ্যে, তাহলে 2 ধরনের আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ। আর একটি হয় যেটা করলে আমাদের নুন কবিতা থেকে আমরা কমপ্লিট করে অন্য কবিতা বা অন্য গল্পে বেরিয়ে যেতে পারবো, তার নাম হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন সমান কত বলেছি? 5। তাহলে বড় প্রশ্নটা সমান 5। এই বড় প্রশ্নটা কিভাবে লিখবে আর প্রশ্নটা কিভাবে আসবে আমি একটু বলে দেবো। চলো লেখো। লেখো, পাশে লিখে দাও 5 নম্বর, মাঝখানে লিখে দাও, এটা শেষ হয়ে গেল। 5 নম্বর বা ব্র্যাকেটে লিখে দাও বড় প্রশ্ন। আচ্ছা, প্রথমে তোমরা প্রশ্নের ধরনটা লিখে নাও। কোশ্চেন 1। আমি কতগুলো প্রশ্ন, অনেক রকম প্রশ্ন করা হবে, আর আমাদের উত্তর হবে একটি।
বুঝতে পেরেছো? এই উত্তরটা আমরা সব প্রশ্নে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো বুদ্ধ শিখিয়ে দিচ্ছি, আর মাধ্যমিকে তোমরা কত খেটেছো সেটাও বলে দিচ্ছি। চলো 1 নম্বর কোশ্চেন। কোশ্চেন 1 কোন কবিতার উপর? লেখো। নুন কবিতাটির নামকরণ, একটু হাত চালিয়ে লিখবে, হ্যাঁ। নুন কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে তা লেখো। নুন কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে তা লেখো। দেখো, প্রশ্ন হবে দুই ধরনের। একটিকে বলা হয় যে লাইন তুলে প্রশ্ন করবে, কোনো গল্প, কবিতা, নাটকের কোনো লাইন তুলে। আর একটিকে বলা হয় সরাসরি প্রশ্ন করবে। আচ্ছা বলো তো, এটা লাইন তুলে প্রশ্ন হলো না সরাসরি? দুই। এর জন্য কত নম্বর পাবে? 5। পাশে লিখে রাখো 5 নম্বর, 5। পরে কোশ্চেন 2, পরপর কোশ্চেন লিখে যাও এখন, হ্যাঁ। নুন কবিতায় সাধারণ শ্রমজীবী মানুষের যে জীবন যন্ত্রণার, নুন কবিতায় সাধারণ শ্রমজীবী মানুষদের যে জীবন যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে তা লেখো। যে জীবন যন্ত্রণার ছবি, কি যন্ত্রণা বোঝো তো? কষ্ট। জীবন যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে তা লেখো। হলো। পরের প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আমাদের, পরের কোশ্চেন লিখছি আমরা। এর আগের প্রশ্নটির জন্য 5 নম্বর সরাসরি। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। হয়েছে? এটা লাইন তুলে প্রশ্ন তো? হ্যাঁ, হাইফেন দিয়ে করো, যে জিজ্ঞাসা চিহ্ন দেবে না, হাইফেন দিয়ে। যেহেতু কবিতার লাইন সিঙ্গেল ইনভার্টেড করতে পারো, মানে আমরা যে ছোট কমাগুলো বলি, তাই না? হাইফেন দিয়ে লিখতে পারো। উদ্ধৃতি যাকে বাংলায় বলা হয়, ডাবল উদ্ধৃতি থাকে, দুটো থাকে, একটা থাকে। লাইন তুলে থাকলে এরকম করবে। হাইফেন দিয়ে প্রশ্ন করো, কাদের কথা বলা হয়েছে? কাদের কথা বলা হয়েছে? দাঁড়িয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। এ দাবি কার কাছে? এ দাবি কার কাছে? ওর সঙ্গে কেন এ কথা বলা হয়েছে? কেন এ কথা বলা হয়েছে? হলো 1 1 3। এর নম্বর ভাগটা থাকবে 1 + 1 + 3। কত? 5 হলো না? পরের কোশ্চেন, লাস্ট প্রশ্ন এরকম একটি করবে। লেখো, মাঝে মাঝে চলেও নাও দিন। মাঝে মাঝে চলেও না দিন। হাইফেন দিয়ে প্রশ্ন করো, দিন না চলার কারণ কি? দিন না চলার কারণ কি? ওর সঙ্গে এর ফল কি হয়? এর ফল কি হয়? 3 + 2। এইরকম প্রশ্নগুলো তোমাদের সামনে বড় প্রশ্ন করবে, ঠিক আছে? এবার আমি একটা উত্তর সাজিয়ে দিচ্ছি। এই উত্তরটা যদি তোমাদের কাছে থাকে তোমরা সব উত্তর দিতে পারবে। আমি কি শুরু করব? তাতে কি হবে, তোমাদের আর কোনো নোট পত্র কিচ্ছু পড়তে হবে না, শুধু এই লেখাটি পড়বে। আর কিভাবে উত্তর দিতে পারবে আমি শেষে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন প্রশ্ন করো, আরো 2-4টা প্রশ্ন তুমি আমাদের সামনে নিয়ে এসো, যাই করবে আমরা ওই উত্তর থেকে বা ওই লেখাটি থেকে লিখতে পারবো। চলো একটা থেকে, হ্যাঁ, কিভাবে পারবে সে পথটা বলে দেবো। তোমরা আবার বাজারে ঢোল পিটিয়ে বেড়াবে না, এই আমাদের না স্যার একটা উত্তর আর আমরা সব পারি, এরকম বলে বেড়াবে না, নাহলে সব শিখে যাবে। চলো লেখো উত্তর।
হ্যাঁ, উত্তরটা শুরু করো, আমি পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবে সবগুলোই। হ্যাঁ, প্রথমটা আমি নিচ্ছি আপাতত, বাকি সবগুলো শেষে বুঝিয়ে দিচ্ছি। লেখো, বর্তমান সমাজ জীবনকে নিয়ে লেখা বর্তমান সমাজ জীবনকে নিয়ে লেখা। কারো কাছে ঘড়ি বা মোবাইল থাকলে একটু বলবে তো সময়টি কটা বাজে? 43। চলো, বর্তমান সমাজ জীবনকে নিয়ে লেখা একটি উল্লেখযোগ্য কবিতা হলো নুন। দাঁড়িয়ে দিয়ে নুন কথাটা সিঙ্গেল ইনভার্টেড রাখবে যেহেতু কবিতার নাম। দাঁড়িয়ে দিয়ে এই কবিতাটি কবি জয় গোস্বামীর, কবি জয় গোস্বামীর, বানানটি ঠিক লিখবে, হ্যাঁ, কবির বানান ভুল করবে না। কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ভূতুম ভগবান কথাটা সিঙ্গেল ইনভার্টেড করবে যেহেতু কাব্যগ্রন্থের নাম। যতটা মেনটেন করবে এগুলো তত রেজাল্ট ভালো হবে। কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দাঁড়িয়ে এই কবিতায় হাইফেন দাও, কোটেশনটা আলাদা কালিতে লিখবে, মাঝখানে লিখবে। কিভাবে লিখবে আমি একজন লিখছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কোটেশনটা লিখবে। যদি মেনটেন করতে পারো না, উচ্চ মাধ্যমিকে 90 পাওয়া, 90 এর ঘরে রেজাল্ট করা খুব সহজ। যদি মেনটেন করতে পারো এই কথাগুলো। কি কি করেছো মাধ্যমিকে ছেড়ে দাও, 11 থেকে একটু প্রস্তুতি না, আলাদা হয়। এই কবিতায় হাইফেন দাও, এখান থেকে লেখো আলাদা কালিতে, এখান থেকে আমি যেখানে হাত দিয়েছি। হ্যাঁ, একজন লিখছে, আমি দেখিয়ে দিচ্ছি। সাধারণ গরিব শ্রেণীর মানুষদের, তোমরা লিখতে পারবে কিভাবে লিখবে? হ্যাঁ, একটু দেখিয়ে দিচ্ছি। সাধারণ গরিব শ্রেণীর মানুষদের করো নিচে, এখান থেকে আবার সমান করে। প্রতিদিনের, একটু থামো, জীবন যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে। দাঁড়িয়ে দাও, দুটো কমা দাও। হ্যাঁ, দুটো কমা দাও, ওখানে দুটো কমা দাও। এই যে দেখো, তোমরা একটু দেখার চেষ্টা করো। এই যে মাঝখানে লিখলো, কোটেশনটা যদি আমি যখনই বলবো হাইফেন দিয়ে কোটেশন লেখো, কোটেশনটা যদি এইভাবে লিখতে পারো, দেখে নাও, কোটেশনটা যদি এইভাবে লিখতে পারো মাঝখানে এবং আলাদা কালিতে। তোমরা যদি বলে স্যার আমরা জীবনে লিখলাম না, একটা কালিতে পরীক্ষা দিয়ে এলাম, যদি এইভাবে মেনটেন করতে পারো। কোটেশন মানে দেখো, একটা লাইনে ও 4টে শব্দ বা 3টে শব্দ ব্যবহার করেছে। দেখো, সাধারণ গরিব শ্রেণীর মানুষদের, আর পাশে লেখেনি, তারপরে আবার নিচে উপরে যা একই রকম ভাবে এসেছে, দেখো এসেছে না, আর নিচে দাঁড়িয়ে দিয়ে ডাবল ইনভার্টেড দিয়ে ডাবল কমা দিয়ে কোটেশনটাকে শেষ করেছে। যদি এইভাবে মেনটেন করতে পারো। এবার বাম দিকে যখন আমরা লিখবো তখন কোন দিক থেকে লিখবো? এখান থেকে। আর এটা কোথায় থেকে গেল? মাঝখানে। যদি এটা মেনটেন করতে পারো, যদি ইচ্ছে হয় যে স্যার ভালো রেজাল্ট করব, আর না ইচ্ছে হলে তো লাভ নেই। যদি ইচ্ছে হয় যে ভালো রেজাল্ট করব, এইটাকে মেনটেন করতে হবে, কোটেশন গুলোকে এইভাবে লিখতে হবে। কি সম্ভব নয়? এখন অনেক পরীক্ষা বাকি আছে, হ্যাঁ সময় আছে, তোমরা একটু চেষ্টা করো। এটা করলে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বজায় থাকে, এবং আমরা যখন খাতা দেখতে বসি তখন দেখেই মনে হয় যে না কিছু আছে ছেলেটার মধ্যে, একটু আলাদাভাবে লিখতে পারে। আর না হলে লাভ কিছু হলো না, এত মিশনে পড়ে টাকা খরচ করে লাভ কিছু হবে না। চলো, এই কবিতায় হাইফেন দিয়েছো, কোটেশনে লেখো এবার সবাই।
সাধারণ গরিব শ্রেণীর মানুষদের প্রতিদিনের জীবন যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে। দাঁড়িয়ে এই কালি দুটো করে নিয়ে আসবে পরের দিন ক্লাসে, একটা কালো কালি একটা নীল কালি। এমন পয়সা বেশি লাগে না, 50 টাকা তেল খরচ করে আমরা বাইকে আসতে পারছি, 3 টাকা দামের কলম নেই। প্রতিদিনের জীবন যন্ত্রণার ছবি তুলে ধরা হয়েছে, এটা কালো কালিতে লিখবে। হয়েছে? তুলে ধরা হয়েছে হলো। এবার পরে আমরা পয়েন্ট ব্যবহার করব। পয়েন্টের নাম হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ। পয়েন্ট করো, এবং পয়েন্টটি হবে কালো কালিতে। আবারও বলে রাখি, পয়েন্টটি হবে কালো কালিতে। দেখবে অনেকজন একই রকম পরিশ্রম করে, খাটে বেশি, কিন্তু দেখা গেল তার রেজাল্ট ভালো হয়নি। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ কালো কালিতে লিখবে। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ। হ্যাঁ, দেখো সাহিত্যের ক্ষেত্রে নামকরণ, এটা পয়েন্ট হলো না? এই পয়েন্টটিকে আর একটা বলে দিই, এইগুলো একটু একটু করে শিখতে হবে। কি করে শিখুব? একসময় ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। এটাকে কিভাবে করবে? পয়েন্টটিকে সবসময় তোমরা বক্সে লিখবে, কালো কালিতে বক্স করে দেবে, এরকম করে এইভাবে বক্স করবে প্রত্যেকে। না, ওইগুলো দেখবো না। একটা সময় কত রকম এইরকম করে দিচ্ছ, কেউ একবারে নকশা বানিয়ে দিচ্ছ, ওইগুলো নাই। সুন্দর করে একটা বক্স করবে প্রত্যেকে। করেছো? প্রত্যেকে বক্স করে নাও, এবং পরের দিন, আজকে হলো না, পরের দিন কালো কালিতে হবে। দেখো এখানে লিখবো, না না না, যাবে না, ভালো লাগবে না। একবার লম্বা, ছোট্ট 3টে শব্দ হচ্ছে, 3টে শব্দ হচ্ছে তো, না হলে বক্সটা বানাতে অসুবিধা হবে। হ্যাঁ, লেখো লেখো 3টি বিষয়কে কেন্দ্র করে, 3টি বিষয়কে কেন্দ্র করে, 3টি বিষয়কে কেন্দ্র করে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ এই পাশে বসে তুমি পারছো না লিখতে? ওরকম কেন করছো? শুনছো না কেন একবারে? ওরকম নয়, মনোযোগ দিয়ে শুনবে। ক্লাসের মতো হবে, খেয়াল থাকে। 3টি বিষয়কে কেন্দ্র করে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ করা হয়ে থাকে। মনে রাখবে, আমিও মানুষ। বসে আছো আর আমি অনর্গল কথা বলে যাচ্ছি, এটা খেয়াল রাখবে। একবার এখানে এসে কথা বলে দেখো 1 ঘন্টা, তবে বুঝতে পারবে যে হ্যাঁ, কত দম আছে। বলা হয় যে একজন চাষি বা কৃষক জমিতে কাজ করে তার যে দৈহিক যা ক্ষতি হয় না, তার শরীরটা বরঞ্চ ভালো থাকে, কিন্তু ক্লাস করে কথা বলাতে মানসিক শক্তি আরো বেশি ক্ষয় হয়। নাহলে একদিন 1 ঘন্টা অনর্গল কথা বলে যাবে, আর পরের দিন দেখবে যে না, একটা শক্তি কিন্তু হয়। বুঝতে পেরেছো? তো মনে রাখবে, আমরাও শিক্ষক শিক্ষিকা, আমরাও কথা বলতে হয়, খেয়াল থাকতে হবে। কি লিখলে? করা হয়ে থাকে। দাঁড়িয়ে দিয়ে, যেমন যেমন হ্যাঁ, চাটা দরকারও ছিল। যেমন হাইফেন দাও, মাঝখানে লিখবে, হাইফেন দিয়ে মাঝখানে, পাশে লিখবে না, মাঝখানে 1 2 3টে কথা লিখবে মাঝখানে, এবং কালো কালিতে 1 2 3 দিব স্যার, কালো কালিতে 1 দিয়ে লেখো। চরিত্র কেন্দ্রিক, 1 দিব স্যার, দিয়ে 1 দিব। 1 লিখছি কি? চরিত্র কেন্দ্রিক লেখো। 1 দিয়ে কি লিখলাম? 2 দিয়ে লিখছি ঘটনা বা বিষয়বস্তু কেন্দ্রিক। ঘটনা বা
বিষয়বস্তু কেন্দ্রিক। তিন দিয়ে লিখছি আমরা ব্যঞ্জনা কেন্দ্রিক। ব্যঞ্জনা, বয়ে জফলা ইও বর্গে জ, বয়ে জফলা আকার দেবে না, ব্যঞ্জনা কেন্দ্রিক। পয়েন্টগুলো করবে ওইগুলো। দেখো তোমরা এখানে তিনটে কথা লিখেছো না, একটা আর একটা পদ দেখিয়ে রাখি তোমাদের। মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, আর একটা পদ দেখিয়ে রাখি। দেখবে মাধ্যমিকে তোমাদের নামকরণ নিয়ে অনেক প্রশ্ন পড়েছিল না, তোমরা পড়েছিলে? মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে আজ পর্যন্ত কেউ প্রশ্নে দেখাতে পারবে না যে সিরাজদৌলা থেকে নামকরণ এসছে, কোনি থেকে এসছে, জ্ঞানচক্ষু থেকে এসছে, বা অসুখী একজন, সব জায়গা থেকে নামকরণ এসছে। এরকম প্রশ্ন হয়? এরকম প্রশ্ন করে? বোর্ড অত বোকা নয় যে প্রশ্নগুলো এরকম করে। মনে রাখবে যে যে কোনো জায়গা থেকে কটা নামকরণ আছে জানো? মাত্র একটা। খেয়াল রাখবে যে যখন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বা মাধ্যমিক দেখবে, একটা নামকরণ নিয়ে কটা প্রশ্ন হয়? একটা। সেই জন্য মনে রাখবে যে নামকরণ নিয়ে প্রশ্ন একটাই হয়, সেই জন্য আমরা আলাদা আলাদা ভাবে অত পড়তে হয় না। সেই জন্য প্রথম পয়েন্ট করলাম কি? চরিত্র কেন্দ্রিক। আচ্ছা, চরিত্র কেন্দ্রিক নামকরণ কোনটা? চরিত্র কেন্দ্রিক নামকরণ হচ্ছে কোন গল্প বা কবিতার নামে যদি চরিত্রের নাম থাকে। দেখো তোমাদের একটি গল্প ছিল জ্ঞানচক্ষু, সেখানে তপন বলে একটা চরিত্র ছিল, তাই না? যদি গল্পটির নাম হতো যে তপনের প্রতিজ্ঞা, যদি গল্পটির নাম হতো তপনের প্রতিজ্ঞা, তাহলে চরিত্রের নাম নিয়ে গল্পের নাম, তাহলে ওটা কোন কেন্দ্রিক নামকরণ হতো? পারলে না বুঝতে? চরিত্রের নাম নিয়ে যদি কোনো গল্প বা কবিতার নামকরণ হয় তাহলে কি হবে? ওটা চরিত্র কেন্দ্রিক। যদি তপনের প্রতিজ্ঞা, জ্ঞানচক্ষু নামকরণ কিন্তু হয়েছে, তপনের প্রতিজ্ঞা নামকরণ হয়নি, যদি হতো তাহলে সেটা নাম হতো চরিত্র কেন্দ্রিক। রবীন্দ্রনাথের একটি গল্প আছে পোস্টমাস্টার, আবার একটা চরিত্রের নাম হচ্ছে পোস্টমাস্টার, তাহলে এটা কোন কেন্দ্রিক নামকরণ? একদম ঠিক। রবীন্দ্রনাথের একটি গল্প আছে হৈমন্তী, একটা নারী চরিত্রের নাম হচ্ছে হৈমন্তী, এটা কোন কেন্দ্রিক নামকরণ? আচ্ছা, বুঝে গেলে? তাহলে আমাদের এই কবিতাটার নাম কি চরিত্র কেন্দ্রিক হলো? নুন বলে কোন চরিত্র আছে এখানে? তাহলে দ্বিতীয় পয়েন্ট কি লিখেছো তোমরা? ঘটনা বা বিষয়বস্তু কেন্দ্রিক। ঘটনা বলতে কি বোঝায় আগে বুঝে নাও, তবে এটা লিখতে পারবে। ঘটনা বা বিষয়বস্তু, ধরো রবীন্দ্রনাথের একটি কবিতা আছে 2 বিঘা জমি। একজনের 2 বিঘা জমি ছিল, একজন কেড়ে নিল, সে পথে চলে গেল, তারপরে এই হলো, তারপরে ওই হলো, তাই না? তারপরে আবার বাড়ি ফিরে এলো, তাহলে এটাকে কি বলবে? পরপর ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে এটা কোন কেন্দ্রিক নামকরণ? দেখো তোমাদের একটি গল্প ছিল অদল বদল, অদল বদল ছিল না? তো অদল বদল গল্পে অমৃত আর ইসাবের নাম শেষ কি হয়েছে? অদল বদল, তাই না? এই যে একটা ঘটনা, দেখবে পুরো গল্পটা একটা ঘটনার মাধ্যমে গিয়েছে, তাই না? যদি বলা হতো অমৃত ও ইসাবের বন্ধুত্ব, তাহলে কোন কেন্দ্রিক নামকরণ হতো? চরিত্র কেন্দ্রিক, কারণ চরিত্র নামকে নিয়ে সরাসরি করেছে। আমাদের এই যে ঘটনা, কারো 2 বিঘা জমি থাকছে, জমিদার কেড়ে নিল, সে পথে বেরিয়ে গেল, আবার এলো, আবার গেল, আবার মারামারি হলো, তাহলে এটা কোন কেন্দ্রিক হবে? ঘটনা বা একটা বিষয়কে, 2 বিঘা জমি ছিল, এটা একটা ঘটনা, একটা বিষয়, এটাকে নিয়ে ঘটনা এগিয়ে যদি যায় তাহলে এটা ঘটনা কেন্দ্রিক নামকরণ। আর একটা নামকরণ হয় মনে রাখবে, তার নাম হচ্ছে কি? ব্যঞ্জনা কেন্দ্রিক। ব্যঞ্জনাটা কি তোমাদের বলে রাখি, ব্যঞ্জনা মানে হচ্ছে ভেতরের অর্থ। বলা হবে এক, ভেতরের অর্থ আলাদা। পারলে না বুঝতে? বলা হবে এক, ভেতরের অর্থ আলাদা। কথাটা কেমন? আমাদের কবিতাটির নাম নুন, কিন্তু বলা হচ্ছে নুন, কিন্তু বোঝানো হয়েছে গরিব শ্রেণীর মানুষদের কষ্টটাকে, তাহলে ভেতরের অর্থটা কি? আলাদা। বাইরের অর্থ এক, ভেতরের অর্থ আলাদা, এটাকে বলা হয় কোন কেন্দ্রিক? বলা হবে বাইরের কথা, কিন্তু ভেতরের অর্থটা আলাদা। অসুখী একজন, অসুখী একজন, বলা হচ্ছে অসুখী একজন, কিন্তু ভেতরের অর্থ কিন্তু আলাদা, তাই না? অস্ত্রের বিরুদ্ধে গান, বলা হচ্ছে এক, কিন্তু অস্ত্র কিভাবে কি করে ভেতরের অর্থ বলা হয়েছে, অস্ত্র ধ্বংস করে, গান এই করে, তাহলে বলা হচ্ছে গান ওদের, কিন্তু ভেতরের অর্থগুলো আলাদা।
তাহলে বলা হবে বাইরের অর্থ কিন্তু বোঝানো হবে ভেতরের অর্থ। সেটা কোন কেন্দ্রিক নামকরণ? আমাদের এই কবিতাটি কোন কেন্দ্রিক নামকরণ? আর একটা বলে রাখি, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় কোন কেন্দ্রিক নামকরণ হলো এটা লিখতে হয় না, শুধু এই পয়েন্টটাকে দিয়ে রাখতে হয়। তোমরা শেষে একটাই কথা লিখতে হবে যে তাই সবশেষে বলা যায় যে কবিতাটির নাম নুন সার্থক হয়েছে। আর কোন কেন্দ্রিক হলো এটা লিখতে হয় না। আবারও বলি, এই যে এই পয়েন্টটি লিখলাম না, এই পয়েন্টটা আমি একবারই লেখানো হলো, আমি বারবার আর বলবো না। কম্পিউটারের ভাষায় বলা হয় কপি পেস্ট, তাই না? এই পয়েন্টটি যেখানে বলবো যে এই পয়েন্টটা ওখানে তুলে দেবে। কারণ হলো একটাই, বোঝাতে পেরেছি কিনা জানি না, উচ্চ মাধ্যমিক বা 11-এ যখন পরীক্ষা দেবে নামকরণ কটা প্রশ্ন হবে? যদি নামকরণ নিয়ে 4খানা প্রশ্ন হতো তাহলে এই পয়েন্টটিকে আমি বারবার চেঞ্জ করতাম। লাভ আছে চেঞ্জ করে? নামকরণ কটা নিয়ে হবে? কোন কবিতা হতে পারে, কোন গল্প হতে পারে, কোন নাটক হতে পারে, তাহলে আমার চেঞ্জ করে বারবার লাভ আছে? কোনো লাভ নেই, একটাই আসবে। আর অনেকে দেখা যায় নামকরণ নিয়ে পড়েই যাচ্ছে, মুখস্থ করে যাচ্ছে, কোনো দরকার নেই। চলো বাম দিক থেকে লেখো। আমাদের আলোচ্য বিষয়, বাম দিক থেকে আলাদা কালিতে লিখতে বললাম, ওই যে নীল কালিতে লিখছিলে ওটা কালো কালিতে লিখলে মাঝখানে, তুমি বাম দিক থেকে লিখতে শুরু করো। এটা মাঝখানে থাকলো, দেখো কথাগুলো মাঝখানে থাকে না? মাঝখানে থাকলে কি হয়, আমাদের খাতাগুলো দেখতে সুবিধা হয় এবং বুঝতে পারি যে হ্যাঁ লেখার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এসেছে। পরীক্ষা দিলে শুধু হয় না, পরীক্ষায় কতগুলো মেনটেন করতে হয়। বাম দিক থেকে লেখো। আমাদের আলোচ্য বিষয়, আলোচ্য বানান কি লিখলে? হ্যাঁ, লয় ওকার দিয়েছো? আলোচনা থেকে আলোচ্য। আমাদের আলোচ্য বিষয় নুন কবিতাটির নামকরণের সার্থকতা। সার্থকতা বানা লিখতে পারবে? দন্ত ছয় আকার, থয় রে, তাই না? ক তয় আকার, তাই তো? আমাদের আলোচ্য বিষয় নুন কবিতাটির নামকরণের সার্থকতা। দাঁড়িয়ে দাও। আচ্ছা, আমাকে কেউ বোঝাতে পারবে যে লাইনটি লিখলাম আমাদের আলোচ্য বিষয়, আমাদের কথা লেখা যায় পরীক্ষাতে? না যায় না, বলো। যাই? কে বলছে যাই? পরীক্ষাতে আমাদের কথাটা লেখা যায়? যাই? পেছনে যায়? কে বলছে যাই, বলো। আমরা লিখে ফেলেছি কিন্তু যাই না। ঠিক হলো না? ঠিক হলো না? ঠিক হলো, বলো তাহলে কেন ঠিক হলো? হ্যাঁ, শোনো শোনো শোনো, আগে শুনে নিন। একদম ঠিক, ও ঠিক বলেছে। দেখো, পরীক্ষায় প্রশ্ন করে, মনে রাখবে যে যা জানো লেখো, পরিচয় দাও। আচ্ছা, প্রশ্নটি আমাকে করে না তোমাদের করে? শিক্ষক শিক্ষাকে করে না তোমাদের করে? যে এই কবিতাটি পড়ে তুমি যা বুঝলে সেটা লেখো, কাদের করে? যা জানো লেখো, কাকে বলে? তোমাদের বলে। তাহলে তোমাদের বললে আমাদের আলোচ্য বিষয় তুমি কেন লিখতে পারো না? কি পারি তো নাকি? হ্যাঁ, আমাদের লিখতে যখন যাবে তুমি, তখন তুমি কাকে টানলে জানো তো? পরীক্ষককেও টেনে নিলে একসঙ্গে, যে আমাদের বলতে ও মাঝখানে ঢুকে গেল। বুঝতে পারছো? এরকম কথা লেখা যায়। আমাদের আলোচ্য বিষয় নুন কবিতাটির নামকরণের সার্থকতা। কটা বাজলো? 9টা হয়ে গেছে। আচ্ছা, বসে যাও। আমি পরের দিন এই পাঠের উত্তরটা কমপ্লিট করে প্রশ্ন অনুযায়ী গভীরভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে? যেটুকু আলোচনা হলো সেইটুকু প্রত্যেক দিনে পড়া পড়ে নেবে। ঠিক আছে?